আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা কেকের বেস তৈরি করা। কেকটা আপনারা কিভাবে সফট ও স্পঞ্জি করবেন তার টিপস সহ শেয়ার করব। আর তার সাথে থাকছে ক্রিম পারফেক্ট ভাবে কিভাবে স্টিপ করতে হয় এবং ক্রিমে কালার মিক্সিং করা তার টিপস এন্ড ট্রিক্স সহ আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর এই কেকটা ছিল একটা কাস্টমাইজ কেক। আলহামদুলিল্লাহ রিভিউ অনেক ভালো ছিল। কেকের এ টু জেড এই ভিডিওতে আমি খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা ছিল এডিবল ফটো থিম কেক। কিভাবে এডিবল ফটোটা কেকের মধ্যে বসাতে হয় এই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ভিডিওতে একটা লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাজের উৎসাহটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শুকনো উপকরণগুলো ছেলে নেওয়ার জন্য বাটির উপরে একটি চালনি নিয়ে নিব। 1 পাউন্ড ভ্যানিলা কেকের জন্য ময়দা নিয়েছি হাফ কাপ। স্পঞ্জ কেকের জন্য অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের এবং প্যাকেটের ময়দাটা ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ। অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এখানে আমি ফস্টারের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ। আপনাদের যদি রেসিপিটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে রেসিপিটা দিয়ে রাখবো, চেক করে নেবেন। ভ্যানিলা পাউডার দিচ্ছি হাফ চা চামচ। আর ভ্যানিলা পাউডারের পরিবর্তে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। লবণটা যদি আপনারা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। তবে আমি মনে করি মিষ্টি খাবারে লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। এখন শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। আপনারা অবশ্যই 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো ছেলে নেবেন। অফ ক্যামেরায় আমি আরো 2 বার শুকনো উপকরণগুলো ছেলে থাকি। একটি স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে ডেকে একটা পাশে রেখে দিব। শুকনো একটি মিক্সিং বল নিয়েছি ডিমের ব্যাটারগুলো তৈরি করার জন্য। খেয়াল রাখবেন যে বাটিটাতে ডিমের ফর্মটা তৈরি করবেন ওই বাটিটা যেন ক্লিন থাকে, বাটিতে যেন কোনো ধরনের পানি বা তেল না থাকে। 1 পাউন্ড কেকের জন্য আমার ডিম লাগবে 2টি। ডিমের সাদা অংশের সাথে খুবই সাবধানে কুসুমটা আলাদা করবেন। কোনোভাবে যদি ডিমের সাদা অংশের সাথে কুসুমটা থেকে যায়, যখন ডিমের সাদা অংশটা বিট করবেন তখন পারফেক্ট ভাবে ডিমের সাদা অংশটা ফোমি হবে না। তাই এই পার্টটাও অনেক ইম্পর্ট্যান্ট। একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটা অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে ডিমটা ব্যবহার করবেন। ফ্রিজের ডিমটা ব্যবহার করলে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। চিনি দিচ্ছি 1/3 কাপ। ডিমের সাদা অংশের সাথে চিনিটা কিন্তু 2 থেকে 3 বারে অ্যাড করতে হবে। চিনিটা কিন্তু একবারে অ্যাড করতে যাবেন না। ডিমের সাদা অংশের সাথে চিনিটা যদি একবারে অ্যাড করে দেন তাহলে ডিমের সাদা অংশটা ফমি হয়ে যাবে কিন্তু চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হবে না। তাই অবশ্যই 2 থেকে 3 বারে চিনিটা এড করবেন। ডিমের সাদা অংশের সাথে চিনিটা কিন্তু দ্রুত মেল্ট হবে না, কিছুটা সময় লাগবে চিনিটা মেল্ট হতে। দ্বিতীয়বারের জন্য আবারও চিনিটা এড করে নিচ্ছি। সেম প্রসেসে আবারও বিট করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। ডিমের সাদা অংশটা প্লাস চিনিটা যখন বিট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন চিনির দানাদার ভাবটা যেন পুরোপুরি চলে যায়। চিনির দানাদার ভাবটা যদি থেকে যায় তাহলে কেকটা যখন বেক করবেন তখন কেকটা চুপসে যেতে পারে। প্লাস কেকটা বেক করার পর কেকের উপরের অংশটা ভিজা ভিজা দেখা যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই কেক তৈরি করার সময় এই টিপস গুলো মাথায় রাখবেন। ডিমের সাদা অংশ ও চিনিটা পারফেক্ট ভাবে বিট হয়ে যাওয়ার পর কুসুমটা এড করে দিচ্ছি। ডিমের কুসুমটা এড করার পর আবারও বিট করে নিচ্ছি। ডিমের কুসুমটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। ডিমের কুসুমের কালারটা যখন সাদা হয়ে আসবে তখন বিট করা অফ করে দিয়েছি। তেল দিচ্ছি 1 টেবিল চামচ। স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলের পরিমাণটা খুবই কম লাগে। আপনারা যদি তেলটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। কিন্তু আমার মনে হয় স্পঞ্জ কেকে তেলটা দিলে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকে। তেলটা এড করার পর বিটারের স্পিড লো রেখে অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। বিট করা হয়ে যাওয়ার পর বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি 2 বারে এড করে নিব। বিটারের কাঁটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ অথবা স্প্যাচুলার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। ফোল্ডিং মেথডে এক পাশ থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। আর এই সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতো হাতে আস্তে আস্তে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে।
যদি ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো উল্টাপাল্টা মিক্স করেন তাহলে আপনাদের ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। আর কেকটা বেক করার পর কেকটা ততটা সফট ও স্পঞ্জি হবে না। তাই খুবই সাবধানের সাথে এই কাজটা করতে হবে। শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সাথে একবারে এড করতে যাবেন না। এতে করে শুকনো উপকরণগুলো মিক্স করার সময় শুকনো উপকরণগুলো দলা পেকে যেতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই সময় ভিডিওটা ফাস্ট করে দেইনি। দ্বিতীয়বারের জন্য আবারও শুকনো উপকরণগুলো এড করে নিচ্ছি। সেম প্রসেসে আবারও শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত A to Z ফলো করবেন। তাহলে আপনাদেরও এইরকম পারফেক্ট একটা ব্যাটার হবে। মিক্স করা প্রায় হয়ে গেছে। একটি স্প্যাচুলা দিয়ে বাটির ব্যাটারগুলো উপর নিচ করে নিচ্ছি। যদি বাটির নিচে কোনো ধরনের শুকনো উপকরণগুলো লেগে থাকলে মিক্স হয়ে যাবে। আর আপনারা দেখতেই তো পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। ব্যাটারটা যখন এইরকম একটা স্মুথ পজিশনে চলে আসবে তখন মিক্স করা বন্ধ করে দিবেন। বেশি মিক্স করলে ওভার মিক্স হয়ে যাবে। 6 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি। আপনারা যদি 1 পাউন্ডের কেক হাইটে উঁচু করতে চান তাহলে 5 ইঞ্চি মোল্ডেও এই কেকটা বেক করে নিতে পারেন। আমি কেকটা একটু হাইটে ফ্ল্যাট করব তাই 6 ইঞ্চি সাইজের মোল্ডে করছি। মোল্ডে ব্যাটারগুলো ঢেলে নিয়েছি। মোল্ডে ব্যাটারগুলো ডালার পর মোল্ডটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। কেকটা ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন। অনেকের ভুল ধারণা চুলায় নাকি পারফেক্ট কেক হয় না। প্রথমে আপনি যদি কেকটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন এবং চুলার প্রসেসটা জেনে আপনি যদি কেকটা বেক করেন তাহলে ওভেনের থেকেও কোনো অংশে কম হবে না চুলার কেক। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট ভাবে এবং কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে ওভেনে থাকা অবস্থায়, মাশাআল্লাহ। ওভেনের টেম্পারেচার বুঝে টাইমটা সিলেক্ট করে দিয়েছি কিন্তু সবার ওভেনের টেম্পারেচার সমান হয় না। কেকটা ওভেন থেকে বের করে কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কেকটা মোল্ড আউট করে নিয়েছি। ক্যামেরার সামনে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট ও কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা মাশাআল্লাহ হাইটেও অনেক উঁচু হয়েছে। অফ ক্যামেরায় আমি কেকটাকে 3টা স্লাইস করেছি। আপনারা চাইলে অনায়াসে 2টা স্লাইসও করে নিতে পারেন। 3টা স্লাইস করার পরেও কিন্তু কেকের স্লাইসগুলো অনেক মোটা ছিল। আর কেকের ভিতরটা অনেক মসৃণ ও সুন্দর হয়েছিল। এখন পরের স্টেপে চলে যাব। ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ। 1 পাউন্ড কেকের জন্য আমার 1 কাপ ক্রিমই যথেষ্ট। ক্রিমটা বাজার থেকে কিনে আনার পর অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ক্রিমটা ব্যবহার করার 30 থেকে 40 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে নামিয়ে রাখবেন। ক্রিমটা যখন অল্প কিছুটা নরমাল হয়ে আসবে তারপর এই ক্রিমটা দিয়ে কাজ করতে পারবেন। কাজ করার সময় অবশ্যই কিন্তু বরফ ঠান্ডা ক্রিমটা ব্যবহার করবেন। আর এই ক্রিমটা কিন্তু তুলনামূলকভাবে অনেক মিষ্টি থাকে তাই আমি এই ক্রিমে আলাদাভাবে কোনো ধরনের আইসিং সুগারটা এড করিনি। বিটারটা অফ করে দিয়ে একটি স্প্যাচুলারের সাহায্যে বাটির ক্রিমগুলো ক্লিন করে নিয়েছি। স্কিনে হয়তো খেয়াল করেছেন বিটার দিয়ে বিট করছি আর বাম হাত দিয়ে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। এতে করে হবে কি ক্রিমগুলো সমানভাবে বিট হবে। ক্রিমগুলো অলমোস্ট 99% বিট হয়ে গেছে। একটি স্প্যাচুলার দিয়ে বাটির ক্রিমগুলো উপর নিচ করে নিব। এতে করে ক্রিমগুলো বিট করার পর ক্রিমগুলো সমানভাবে স্টিফ থাকবে। অনেকের কমপ্লেইন থাকে ট্রপিক্যাল ক্রিম দিয়ে নাকি আপনারা কোনো ধরনের ডিজাইন বা ডেকোরেশন করতে পারেন না। আসলে আমি বুঝতে পারতেছি না আপনারা কিভাবে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করেন। ক্রিমের ব্যবহার প্লাস ক্রিমের প্রসেসটা যদি ঠিকই জানেন তাহলে যে কোনো ক্রিম দিয়েই কিন্তু আপনারা অনায়াসে কাজটা করতে পারবেন। ক্রিমটা যখন শুরু থেকে বিট করবেন তখন বিটারের স্পিড হাই থেকে লয়ে রেখে ক্রিমটা বিট করে নিবেন। যখন দেখবেন ক্রিমটা বিট করতে করতে আস্তে আস্তে ক্রিমটা স্টিফ হয়ে আসছে তখন কিন্তু বিটারের স্পিড 2 থেকে 3 দিয়ে কাজটা সম্পূর্ণ করবেন। আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কোন পর্যায়ে ক্রিমটা চলে আসলে বিট করা অফ করে দিতে হবে। বাটিটা কিন্তু আমি উপর করে নিচ্ছি তারপরেও কিন্তু আমার ক্রিমগুলো পড়ে যাচ্ছে না, তার মানে আমার ক্রিমটা পারফেক্ট ভাবে বিট হয়েছে। আর এই টিপস গুলো ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। অপর একটা বাটিতে কিছুটা ক্রিম নিচ্ছি। এই ক্রিমগুলো দিয়ে আমি পুরো কেকটা কাভার করে নিব। ক্রিমের সাথে 1/4 টিস্পুনের মতো স্কাই ব্লু কালার এড করেছি। আর এই কালারটা ছিল রেডম্যান ব্র্যান্ডের। একটি স্প্যাচুলার দিয়ে এক পাশ থেকে আস্তে আস্তে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমের সাথে কালারগুলো মিক্স করে নিচ্ছি। ক্রিমের সাথে কালারটা মিক্স করার পর 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে ক্রিমগুলো রেখে দিব। বোর্ডের নিচে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে ক্রিমটা লাগালে যখন কেকের স্লাইসটা বোর্ডের মধ্যে বসাবেন তখন আর কেকের স্লাইসটা নড়াচড়া করবে না। কেকের স্লাইসটা বোর্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা তো খুবই সহজ। হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নেওয়া যায়। কেকের মধ্যে সুগার সিরাপটা পরিমাণ মতো দিতে হবে। সুগার সিরাপটা কেকের মধ্যে বেশি পরিমাণ দেওয়া যাবে না, এতে করে কেকটা খেতে ভিজা ভিজা লাগবে। পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে নিয়েছি।
আমি সবসময় কেকের স্লাইসে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার চেষ্টা করি। তবে আমি মনে করি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিলে ক্রিমের ওয়েস্টটা কম হয়। ক্যামেরায় হোয়াইট চকলেট গুলো গ্রেট করে নিয়েছি। আর এই হোয়াইট চকলেট গুলো আমি কেকের লেয়ারে ব্যবহার করব। আর এই হোয়াইট চকলেট গুলো কেকের লেয়ারে ব্যবহার করার ফলেই কিন্তু কেকের টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর চাইলে এই হোয়াইট চকলেট গুলো মেল্ট করেও দিতে পারেন। কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। আর কেকের স্লাইস গুলো যখন কেকের উপরে বসাবেন অবশ্যই দেখে বসাবেন, যাতে কেকের স্লাইসটা সমানভাবে বসে, এতে করে কেকের ফিনিশিংটাও ভালো আসে। সেম প্রসেসে আবারও সুগার সিরাপটা কেকের লেয়ারে দিচ্ছি। অনেকে প্রশ্ন করেন সুগার সিরাপটা কেকের মধ্যে কেন দেওয়া হয়। সুগার সিরাপটা কেকের মধ্যে দেওয়ার একটাই কারণ, কেকটা ময়েস্ট থাকে। সেম প্রসেসে আবারও কেকের লেয়ারে ক্রিমগুলো দিচ্ছি। কেকের লেয়ারে আপনি কতটুকু ক্রিম ব্যবহার করবেন এটা একান্তই আপনার উপর নির্ভর করে। আপনাদের হাতের কাছে যদি হোয়াইট চকলেট গুলো না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, তবে হোয়াইট চকলেটটা ব্যবহার করলে কেকের টেস্টটা ভালো আসে। কেকের 3 নম্বর স্লাইসটা বসানোর পর সেম ভাবে আবারও সুগার সিরাপটা দিচ্ছি। অল্প কিছুটা ক্রিম দিয়ে পুরো কেকটা ক্রামকুট করে নিব। ক্রামকুট করে নর্মাল ফ্রিজে 5 থেকে 10 মিনিটের জন্য কেকটাকে রেখে দিব। এতে করে কেকটা যখন ফ্রিজ থেকে বের করে ফাইনাল ফিনিশিং দিব তখন খুব সহজেই ফিনিশিংটা চলে আসবে। আর কেকের ক্রামগুলোও উঠে আসবে না। 10 মিনিট পর আবারও ফিরে আসছে। আর এই কেকটা অর্ডার করেছিলেন আমার রিপিট কাস্টমার। কাস্টমার যখন কেকটা আমার কাছে অর্ডার করেন তখন উনি বারবার এক কথাই বলছিলেন, আপনার কাছ থেকে যে আগে কেকটা নিয়েছিলাম ওই কেকটার মতো এই কেকের টেস্টটাও যেন ভালো হয়। তখন আমি কাস্টমারকে বললাম, ঠিক আছে, আমার বেস্টটা দিয়ে আমি চেষ্টা করব। কেকের কাজটা সম্পূর্ণ হওয়ার পর কাস্টমারের দেওয়া টাইম অনুযায়ী কেকটা ডেলিভারি দিয়ে দেই। 4 ঘন্টা পর কাস্টমার আমাকে জানালেন আগের কেকের টেস্টের মতো এই কেকের টেস্টটাও অনেক বেশি ভালো ছিল। আলহামদুলিল্লাহ, কাস্টমারের মুখে থেকে এই ধরনের কথা শোনার পর একজন বেকাররাই বলতে পারবে অনুভূতিটা কেমন হয়। আর কথা বলতে বলতে কেকের ফিনিশিংটা প্রায় দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অলরেডি আমার ফেসবুক পেজে যারা ফলো দিয়েছেন প্লাস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই এডিবল ফটোটা আপনারা যে কোনো বেকিং আইটেমের দোকানে পিন করাতে পারবেন। এই এডিবল ফটোর পিছনে প্লাস্টিকের শক্ত একটা কাগজ থাকে। নৌকের মাধ্যমে প্লাস্টিকের কাগজটা হালকা একটু উঠিয়ে নিয়েছি। তারপর খুবই সাবধানে আস্তে আস্তে করে পুরো কাগজটা তুলে নিতে হবে। আর এই এডিবল ফটোটা আপনি কেকের উপরে তখনই বসাবেন। কেকের মধ্যে ফটোটা বসানোর পরেই কিন্তু ডেলিভারি দিয়ে দিবেন। ছবিটা কেকের উপরে বসানোর পর আপনি যদি কেকটা অনেকক্ষণ রেখে দেন তাহলে ছবিটা ফুলে উঠতে পারে এবং কেকটা দেখতেও ভালো দেখা যাবে না। তাই ছবিটা কেকের উপরে বসানোর পর প্লাস ডেকোরেশনটা শেষ করার পর সাথে সাথেই কাস্টমারের হাতে তুলে দেওয়াটাই ভালো। আর আমি সময় মতো কেকটা ডেলিভারি দিতে পেরেছি এবং আমার এডিবল ফটোটারও কোনো সমস্যা হয়নি। কেকের উপরে যে ফুলটা করেছি প্লাস কেকের নিচে যে বর্ডারটা দিয়েছি এই নজেলের নাম্বারটা ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেকের ডেকোরেশনটা কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, তাই আমি আমার মতো করে ডিজাইনটা করে দিয়েছি। মিডিয়াম সাইজের হোয়াইট কালার সুগার বলগুলো ফুলের উপরে দিব। আর এই সুইট বলগুলো ফুলের উপরে দেওয়ার পর কেকের আউটলুকটা আরো সুন্দর আসে। ফন্ডেন্টের উপরে এডিবল পেন দিয়ে নামটা লিখে নিয়েছি। এই ফন্ডেন্টটা প্লাস এডিবল পেনের লেখাটা খাওয়া যাবে। এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমার ফেসবুক পেজটা ফলো দেননি প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি আরো নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারবো না। তাই প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমার কাছে এই ধরনের কেক অর্ডার করতে চান আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। অনলি কুমিল্লা সিটির মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।